বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আর আপনাদের সাথে আছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব রংপুর জেলার যে সংসদীয় আসনগুলো আছে 1, 2, 3, 4 ও 5, এই সংসদীয় আসনগুলো নিয়ে জানবো সেখানকার তরুণ ও সাধারণ মানুষের কথা। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দল যারা আছে তাদের মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। আজকে আমরা আলোচনা করব রংপুর জেলার যে সংসদীয় আসনগুলো আছে সেগুলো নিয়ে। আমরা আলোচনায় যাবার আগে সেই সংসদীয় আসনগুলো 6টি সংসদীয় আসনে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে 1991 থেকে 2008 পর্যন্ত, সেগুলোর পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসতে চাই। দর্শক, নির্বাচনী বছর 1991 রংপুর 1 আসন থেকে হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি থেকে তিনি দলটির প্রধান ছিলেন। লাঙ্গল প্রতীকে 50,004 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মুজিবুর রহমান প্রামাণিক। তিনি 20,310 ভোট পেয়ে সেখান থেকে দর্শক নির্বাচিত হয়েছিলেন। আমরা পরের নির্বাচনী বছর 1996 সালের দিকে যদি তাকাই রংপুর 1-এ, সেবারও কিন্তু জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে শরফুদ্দিন আহমেদ তিনি 61,272 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মেজবাউদ্দিন আহমেদ। তিনি 28,373 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে দর্শক তিনি নির্বাচিত হন। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2001-এর দিকে যদি তাকাই, সেখান থেকে মশিউর রহমান রাঙা তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 77,812 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাহ মোহাম্মদ রুহুল ইসলাম। তিনি 49,278 ভোট পেয়ে জামায়াতে ইসলামী থেকে তিনি দাঁড়িপাল্লা মার্কায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি সেখানে ছিলেন। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2008-এর দিকে যদি তাকাই, এই আসনটিতে সেবার কিন্তু হোসেন মকবুল শাহরিয়ার জামাত ইসলামী থেকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1,68,989 ভোট পেয়ে তিনি সেখানে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল গনি। তিনি স্বতন্ত্র থেকে 28,270 ভোট পান। আমরা রংপুর 2 আসনের পরিসংখ্যান যদি তাকে 1991 সালে, সেখান থেকে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি থেকে তিনি 50,221 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আনিসুল হক চৌধুরী আওয়ামী লীগ থেকে 45,206 ভোট তিনি সেখান থেকে পান। আমরা পরের নির্বাচনী বছর 1996 সালের দিকে যদি তাকাই, সেখান থেকে সেবারও কিন্তু দলটির প্রধান যিনি হোসেন মোহাম্মদ এরশাদ তিনি লাঙ্গল প্রতীকে সেখান থেকে নির্বাচিত হন। তিনি পেয়েছিলেন 66,929 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আনিসুল হক চৌধুরী। তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 55,800 ভোট তিনি সেখান থেকে পান। পরবর্তী নির্বাচনী বছর 2001 সালের দিকে যদি তাকাই, মোহাম্মদ আলী সরকার জাতীয় পার্টির লাঙ্গল থেকে তিনি সেখান থেকে 91,921 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আনিসুল হক চৌধুরী আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক 78,163 ভোট। আমরা রংপুর 2 আসনে 2008 সালের দিকে যদি তাকাই, মুজিবুর রহমান তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 1,61,678 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সালেউদ্দিন হেলাল। তিনি বিএনপি ধানের শীষ থেকে 61,219 ভোট পান। প্রায় 1 লাখ ভোটের ব্যবধান সেবার ছিল। আমরা পরবর্তী নির্বাচনী বছর রংপুর 3 আসনে যদি আমি 1991 সালের দিকে তাকাই, সেবারও কিন্তু সেই আসন থেকে হুসেন মোহাম্মদ এরশাদ 86,114 ভোট পেয়ে তিনি লাঙ্গল প্রতীকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গণতন্ত্রী পার্টি থেকে 27,938 ভোট পেয়ে মোহাম্মদ আফজাল তিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996 রংপুর 3 আসনে হুসেন মোহাম্মদ এরশাদ 1.5 লাখ অর্থাৎ 1,50,590 ভোট পান। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে সিদ্দিক হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল। একেবারে কম ভোট তিনি পেয়েছিলেন 28,305 ভোট। ভোটের ব্যবধান প্রায় 1,20,000-এর মতো। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2001-এর দিকে যদি তাকাই, একই আসনে রংপুর 3-এ গোলাম মাহমুদ কাদের তিনি জাতীয় পার্টি থেকে জিএম কাদের তিনি লাঙ্গল প্রতীকে 1,30,562 ভোট তিনি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জেনারেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান। তিনি 53,748 ভোট পান আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2008-এর দিকে রংপুর 3 আসনের দিকে যদি তাকাই, হুসেন মোহাম্মদ এরশাদ এবারে সেখান থেকে প্রায় 2,39,046 ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাইয়ুম মোল্লা। তিনি 19,640 ভোট পান। বিএনপি থেকে ভোটের ব্যবধান প্রায় 2,20,000-এর মতো একটা ভোটের ব্যবধান ছিল, বিশাল ব্যবধান বলা যায়। আমরা রংপুর 4 আসন 1991 সালে মোহাম্মদ শাহ আলম তিনি জাতীয় পার্টি থেকে 76,253 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাহ আব্দুর রাজ্জাক। তিনি 39,000
325 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধান সেখানে আমরা দেখতে পাচ্ছি। রংপুর 4 আসনে 1996 সালের নির্বাচনী পরিসংখ্যান যদি আমরা একটু তাকাতে চাই, সেখান থেকে করিমউদ্দিন ভরসা তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে 84,377 ভোট সেখান থেকে পান। মহসিন আলী বেঙ্গল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল, 40,076 ভোট নৌকা প্রতীকে। প্রায় সেখানেও প্রায় 44,000 ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি সেখানে তাকাই, 2008-এর দিকে রংপুর 4 আমরা সম্ভবত 2008-এ টিপু মুন্সি তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 1,18,807 ভোট সেখান থেকে পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল করিমউদ্দিন ভরসা, গেলবারে যিনি সংসদ সদস্য ছিল 2001-এ, তিনি 1,03,643 ভোট পান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে। আমরা রংপুর 5 আসনের দিকে এবার যদি বিগত দিনের পরিসংখ্যানগুলো দেখি, 1991 সালে সেখান থেকে হুসেন মোহাম্মদ এরশাদ 71,132 ভোটে লাঙ্গল প্রতীকে তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল HN আশিকুর রহমান, আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধান আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং পরবর্তী সংসদীয় বছর, নির্বাচনী বছর 1996 সালের দিকে যদি তাকাই, রংপুর 5 আসনে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি সেখানে আবারও জয়ী হন, 27,387 ভোট পেয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গেলবারে যিনি HN আশিকুর রহমান ছিল 50,839 ভোট আওয়ামী লীগের নৌকা প্রতীকে। এবার কিন্তু 37,000 ভোটের ব্যবধান সেখানে ছিল। পরবর্তী নির্বাচনী বছর 2001-এর দিকে যদি তাকাই, শাহ সোলায়মান আলম জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 1,01,956 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী HN আশিকুর রহমান আওয়ামী লীগের নৌকা প্রতীকে 75,608 ভোট তিনি সেখান থেকে পেয়েছিলেন। আমরা 2008-এর দিকে যদি তাকাই, রংপুর 5 আসনে HN আশিকুর রহমান আওয়ামী লীগ থেকে, এবার তিনি সেখান থেকে নির্বাচিত হন। SM ফাখরুজ্জামান তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 1 লাখ ভোট তিনি সেখান থেকে পান। দর্শক, আমরা এতক্ষণ নির্বাচনী পরিসংখ্যানগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এবার আমরা দর্শক আমরা নির্বাচনী বছরগুলো যে সেখানে পরিসংখ্যানগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা এই রংপুরে যে সংসদীয় আসন, এতক্ষণ যে পরিসংখ্যানগুলো দেখালাম, সেই আসনগুলো রাজনৈতিক দলগুলো যারা মনোনীত প্রার্থী আছে তাদের প্রতিশ্রুতি প্রত্যাশার কথাগুলো আমরা একটু শুনে আসতে চাই। বীরগঞ্জের প্রতিটি মানুষ প্রতিটি ঘরে তাদের উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য, এই এলাকার মানুষের প্রতিটি মানুষের তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। রংপুর ঘুরে দাঁড়াবে। আমাদের রংপুরে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, একেবারে আমাদের রংপুরের যে মানুষের ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা হারিয়ে গেছে। আমরা সেটা পুনরুদ্ধার করবো, মানুষের মুখে হাসি ফোটাবো। এই গ্রামীণ জনপদ মানুষ একটা জিনিসে চাই, শান্তি, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসেবা এবং তাদের শিক্ষা। এই ব্যবস্থা পুনরুদ্ধার করলে রংপুর এগিয়ে যাবে। উন্নয়নগুলো আমরা নির্বাচনী এলাকার প্রতিটি জায়গায় সমহারে সুষমভাবে এই উন্নয়নটা আমরা করতে চাই, উন্নয়নের একটা ধারাবাহিকতা রাখতে চাই। এবং এইসব ক্ষেত্রে যে কাজগুলো বেশি জরুরি, যেমন যে রাস্তাঘাটটা খুবই বেশি জরুরি, সেটা আমরা আগে, অন্যান্যগুলো পর্যায়ক্রমে আমরা করতে চাই। এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার বাকি আছে, সেগুলো আমরা এমপিওভুক্ত করার ব্যবস্থা করব। আমাদের নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের ফাটল তৈরি করার জন্য নানা ধরনের এজেন্সি এবং বাইরের যারা শক্তিরা আছেন তারা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছেন। পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে এনসিপিকে নিয়ে, এবং বারবারই এনসিপির তরফ থেকে সেই গুজবগুলোকে আমরা ডিবাঙ্ক করেছি এবং জনগণের কাছে বারবারই এটা প্রতিভাত হয়েছে যে এনসিপিকে নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই, এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই। এনসিপির নেতাকর্মীরা আমরা সবাই এক রয়েছি, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি একতাবদ্ধ থেকে সামনের বাংলাদেশের জন্য রোল মডেল আকারে বাংলাদেশের রাজনীতি করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি চাই যে শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। তারপর আমি দেখেছি এখানে মানুষের যে স্বাস্থ্যের অবস্থা, এখানে যে চিকিৎসা ব্যবস্থা একদম অনুন্নত। আমি চাই এখানে গ্রামীণ যে অবকাঠামো আছে এর মধ্যে কিভাবে গরিব থেকে মানুষের স্বাস্থ্যের ব্যাপারে আমাকে স্বাস্থ্যের ব্যাপারে কীভাবে প্রতিটা ইউনিয়নে একটা করে স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা যায়, এরকম একটা চিন্তাভাবনা আমি করছি। রংপুর 4-এর কাউনিয়া পীরগাছার এলাকার জনগণের মধ্যে আমার প্রথম পদক্ষেপ থাকবে যে আসলে উন্নয়ন অবকাঠামো, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, রাস্তাঘাটের ক্ষেত্রে হোক,
এরপর চিকিৎসার ক্ষেত্রে হোক, এগুলোর ব্যাপারে ডেভেলপ করার জন্য আমার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। ওয়াদাবদ্ধ হব যে জনগণকে আমরা যেটা বলবো, যতটুকু পারবো ততটুকুই বলবো এবং ততটুকু আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। এই মাদকের মাধ্যমে যুবকদের সর্বনাশ করা হচ্ছে, বারবার করে মাদকের বিরুদ্ধে আইন পাস করতেছে, প্রয়োগ নাই। আমরা মনে করি যে আমরা শুধু মাদক নির্মূল করব না, মাদকের আমরা মূলোৎপাটন করব ইনশাআল্লাহ। এই রংপুরকে একটি আধুনিক মডেল রংপুর হিসেবে গড়ে তোলা, রংপুর বিভাগ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের একটা সামনের উজ্জ্বল ভবিষ্যৎ তাদের দেখাতে হবে। আমি বিশ্বাস করি সেইটা আমি দেখাতে পারবো। সেটা হলো এখানে চাকরির ব্যবস্থা, এগুলোর জন্য শিল্প উদ্যোগ এখানে গ্রহণ করতে হবে, তাদের জন্য সুন্দর পরিবেশ রচনা করতে হবে, শিক্ষার সুযোগ, স্বাস্থ্যের সুযোগ, আপনার চাকরি পাওয়ার সুযোগ, মেধাদের মূল্যায়নের সুযোগ, এগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে আমার পরিকল্পিত তৎপরতা আমরা চালাবো, এই আশ্বাস তাদের দিচ্ছি। রংপুরের বঞ্চিত মানুষদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার অনেক দায়িত্ব। রংপুরে অনেক সমস্যা, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্য শিকার হয়েছি। রংপুরে যানজটের সমস্যা, রংপুরে বেকারত্বের সমস্যা, রংপুরে অনেক শিক্ষার জন্য অনেক কিছু ব্যবস্থা করা দরকার, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা দরকার। রংপুরের শ্যামাসুন্দরী খাল যে অব্যবস্থাপনা, সে অব্যবস্থাপনা থেকে আমাদেরকে রংপুরের শ্যামাসুন্দরী খালকে এখানে একটা সৌন্দর্য বর্ধন করে মানুষ চলাচলের উপযোগী করে তুলতে হবে। আমি চেষ্টা করব যাতে সব কিছু ভালো থাকে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, বেকার অবস্থা। আমাদের এখানে বড় সমস্যা হলো এখানে যে বাইপাসের একটা দরকার, অত্যন্ত চাপ এই রাস্তার উপরে, মানুষ চলাচল করতে, বিশেষ করে হাটের দিনে করি মানুষ চলাচল করতে পারবে না। এইটা আমাদের বড় সমস্যা হলো ওইতে। জনগণকে আল্লাহ যদি নির্বাচিত করে জনগণের সাথে আমি সর্বপ্রথম ওইটারে চেষ্টা করব। এখানকার মানুষের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, চিকিৎসা খাত এবং বেকারত্ব নিরসনের জন্য এখানে ইপিজেড এলাকা গড়ে তোলার আমরা চেষ্টা করব। কারণ এখানকার উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণ হয়ে যেন বিদেশে রপ্তানি করার পাশাপাশি আমাদের বেকারত্ব নিরসন হয়, সেদিকটিও আমরা তরুণ প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বার্তা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। দর্শক, আমরা মনোনীত প্রার্থী, মনোনয়ন প্রত্যাশীদের তাদের নির্বাচনী ভাবনার কথা জানছিলাম। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর 6 আসনের প্রার্থী সাইফুল ইসলাম, যুক্ত আছেন রংপুর জেলা জামায়াতে ইসলামের আমির ও রংপুর 5 আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, এবং সে সাথে যুক্ত আছেন এনসিপি রংপুর মহানগরের যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন। আপনাদের তিনজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। সাইফুল ইসলাম, গোলাম রব্বানী এবং অধ্যাপক গোলাম রব্বানী এবং আলমগীর নয়ন, আপনাদের তিনজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা বিগত দিনগুলো পরিসংখ্যান দেখাচ্ছিলাম, সেখানে একটি বিষয় আমরা পরিলক্ষিত করেছি। জাতীয় পার্টির সেখানে বেশ ভালো অবস্থান ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ সহ তার দলের লোকজন একাধিকবার সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং জামায়াত ইসলামীকে আমরা দেখেছি একটা আসনের সংসদ সদস্য তারা নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ ছিল, কিন্তু এবার নির্বাচনী প্রেক্ষাপটে ভিন্ন প্রেক্ষাপট। আওয়ামী লীগ ভোটের মাঠে নেই, জাতীয় পার্টি দ্বিধান্বিত, সেই জায়গায় বিএনপি আছে, তাদের প্রধান যে জোট ছিল একসময় তাদের সহযোগী জোট, তারা এখন তাদের মুখোমুখি। এনসিপি আছে। আমরা এই মুহূর্তে তাদের সাথে আবারও যুক্ত হয়েছে আমাদের অতিথিদের সাথে সাইফুল ইসলাম, অধ্যাপক গোলাম রব্বানী এবং নয়ন। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাদেরকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। হ্যাঁ, স্বাগত। শুরুতেই সাইফুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে বিগত দিনের পরিসংখ্যানগুলোতে আসলে রংপুরে আমরা যেটুকু দেখতে পেরেছি, সেখানে জাতীয় পার্টি একাধিকবার সংসদ সদস্য সেখানে আসনগুলো তাদের দখলে ছিল, কিন্তু এবারে প্রেক্ষাপট ভিন্ন, যে তারা নির্বাচন নিয়ে দ্বিধান্বিত, অংশগ্রহণ করবে কি করবেন। এদিকে আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি এখন নির্বাচনী মুখী, আপনাদের একসময় জোট সঙ্গে জামায়াত আছে আপনাদের মুখোমুখি হিসেবে, বিরোধী দল হিসেবে এনসিপি আছে মাঠে, অন্যান্য দলগুলো আছে। সার্বিক দিক বিবেচনায় নির্বাচনী মাঠ এখন বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ? ধন্যবাদ ডিবিসির আজকের এই সংলাপে। রোড টু পার্লামেন্ট, আজ রংপুরের সংসদীয় আসনগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। প্রথমেই আমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, পরে 3 বারের প্রধানমন্ত্রী, উনি গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন, তার দোয়া চেয়ে এবং তার প্রতি সারা দেশবাসী, গোটা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে। একমাত্র নেত্রী যিনি গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশ যে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি গুরুতর অসুস্থ। তার সুস্থতা কামনা করে দেশবাসী এবং রংপুরের প্রতিটি আসনে প্রতিটি
দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া চেয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 70 বছর ধরে আমরা সংগ্রাম করছি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধিকার প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, অধিকার আদায় করার জন্য। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রামের মাধ্যমে। সেই সংগ্রামে যারা শহীদ হয়েছে এবং এই সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং সেই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের যখন বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের গণতান্ত্রিক পন্থাকে বিনির্মাণের জন্য বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বিশেষ করে আমাদের প্রিয় নেতা, আমাদের নেত্রী, তারা যেভাবে সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং জুলাই বিপ্লব সর্বশেষে সংগঠিত হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতা এবং তার সকল দলকে সংগঠিত করে আমরা একটি পর্যায়ে আজকে গণতান্ত্রিক পন্থা অর্থাৎ ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি। একটা গণতান্ত্রিক পদ্ধতি ব্যাহত হওয়ার কারণে ফেসিবাদ যখন এই বাংলাদেশে ঘাড়ে চাপিয়েছিল, স্বৈরাচার ফেসিবাদ মানুষকে, এই অঞ্চলের মানুষের যে মৌলিক অধিকারগুলো, মৌলিক দাবিগুলো যখন আদায় করার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি, উন্নয়নের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে মানুষ কিন্তু, আমাদের এই অঞ্চলের মানুষ তার প্রত্যাশার জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি। আমরা আমাদের এই অঞ্চলের মানুষ নিজের ভাগ্য বিনির্মাণের জন্য নিজের চেষ্টায় যতটুকু গিয়েছি, রাষ্ট্র যন্ত্র বা রাষ্ট্রের কোনো, অর্থাৎ বিগত 70 বছর যে সুযোগটি পাননি আপনারা এবার সেই সুযোগটি পেয়েছেন বলে মনে করছেন এবং সেই সুযোগটিকে আপনারা কাজে লাগাতেছেন এবং জনগণের দোরগোড়ায় আপনারা পৌঁছাতেছেন আপনাদের প্রতিশ্রুতির মাধ্যমে। জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক গোলাম রাব্বানী, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যেমনটি বলছিলাম একসময়ের জোট সঙ্গী বিএনপির সাথে আপনারা জোটে ছিলেন, কিন্তু এবার আপনারা বিপরীতমুখী হিসেবে আছেন, মুখোমুখি হিসেবে আছেন। কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে আসন্ন নির্বাচন আপনাদের জন্য, নির্বাচনী মাঠ? ধন্যবাদ ডিবিসির এই আয়োজনকে এবং এই আয়োজনে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আমরা এক সময় একসঙ্গে জোটে ছিলাম দীর্ঘ সময়। এখন বলতে গেলে যে আমরা পরস্পর প্রতিটি এলাকায় আমরা নিজেরাই প্রতিদ্বন্দ্বী। আর সত্যিকার অর্থে রংপুর জাতীয় পার্টির এলাকা হলেও জাতীয় পার্টির তেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না, তারা আদৌ নির্বাচন করবে কিনা, বা দুই একটা জায়গায় হয়তো লক্ষ্য করা যাচ্ছে। কে প্রার্থী হচ্ছে তাও আমাদের কাছে স্পষ্ট নয়। সব মিলে জাতীয় পার্টির অবস্থান এখানে একেবারে তলানিতে পৌঁছে গেছে। এর অন্যতম কারণ হলো তারা ফ্যাসিবাদী এবং টেরোরিস্ট সরকারের দোষর হিসেবে পরিচিত। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে সত্যিকার অর্থে জামাত এবং বিএনপির মধ্যে। তো আমরা এটাকে, আমরা প্রতিদ্বন্দ্বিতা তো অবশ্যই থাকবে, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাকে আমরা খুব বড় চ্যালেঞ্জ মনে করছি না। কারণ পরিবর্তিত প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে জামাত ইসলামের একটা জোয়ার সৃষ্টি হচ্ছে, মানুষ এখন ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। সেই দিক থেকে রংপুর অঞ্চল অনেকটাই এগিয়ে এবং আমরা মাঠে ময়দানে যে সাড়া পাচ্ছি সেটা আমাদেরকে আশান্বিত করেছে এবং আমরা অনেকটা আশাবাদী যে আমরা সহজেই হয়তো আমাদের এই এলাকায় জয়লাভ করতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আরেকটি প্রশ্ন এখানে আপনার কাছে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে সংক্ষেপে উত্তর দেবেন। জামায়াত ইসলাম আমরা জানি যে আপনারা একটা আদর্শ নিয়ে, ধর্মীয় আদর্শ নিয়ে চলেন, সেই জায়গায় অন্যান্য ধর্মে যারা আছে তাদের জন্য আপনারা একটা শাখা করেছেন এবং নারীদের নিয়ে এবার আপনাদের অবস্থান বেশ স্পষ্ট করেছেন। সেই দুইটি দিক বিবেচনায় আপনারা আসলে কিভাবে তাদের কাছে পৌঁছাতে পারছেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আমরা আলহামদুলিল্লাহ প্রতিটি জায়গায় যাচ্ছি, আমরা অমুসলিম ভাইদের সঙ্গেও সাক্ষাৎ করছি, তাদেরকে নিয়ে পৃথক সমাবেশ করছি এবং আমরা এতটুকু তাদের সঙ্গে যে কথা বলেছি, আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তো আমরা বাংলাদেশের সংখ্যালঘু বলতে তাদেরকে বোঝাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি যারাই বলি না কেন। তো আমরা এতটুকু জানি যে ইসলামের যেটা নীতি সেটা হলো যে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমরা সবসময় একটা আমানত শক্তি। আমরা তাদেরকে সেই নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা হবেন আমাদের আমানত এবং আপনাদের সার্বিক নিরাপত্তা আমরা দেওয়ার চেষ্টা করব, এক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না। এবং এটা আমাদের রাসূলুল্লাহর শিক্ষা, রাসূলুল্লাহ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন
যে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি অমুসলিমদের উপরে জুলুম নির্যাতন করা হয়, তাহলে আল্লাহ রসুল বলেছেন যে কাল কিয়ামতে আমি ওই মুসলিমের বিরুদ্ধে আল্লাহর দরবারে। অর্থাৎ আপনারা নিজেদের মানে আপনারা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তাদের ভোটটাও নেওয়ার চেষ্টা আপনারা করছেন নিশ্চয়ই। আমরা এই মেসেজ দিচ্ছি যে ইসলাম নারীদেরকে যতটুকু সম্মান, মর্যাদা এবং যতটুকু অধিকার দিয়েছে, আমরা ক্ষমতায় গেলে এবং নারীদের অধিকার নিয়ে আপনাদের বক্তব্য আপনারা স্পষ্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। রংপুর মহানগর এনসিপি যুগ্ম সমন্বয়কের আলমগীর নয়ন, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা যে দুইটি দলের সাথে কথা বলে থাকুন, বিএনপি জামাত নিঃসন্দেহে বড় দল, মূল প্রতিদ্বন্দ্বিতা করে আগামী নির্বাচনে আপনারাও আছেন, এনসিপি নতুন দল, সেই জায়গায় বড় দুই দলের সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন, কতটা আশাবাদী আপনারা? আচ্ছা, আমি বক্তব্যের শুরুতে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই। আমরা দেখেছি বিগত 17 বছর রংপুর উন্নয়নে কোনো দলই কাজ করতে পারেনি। শুধু বিগত 17 বছরই নয়, প্রিভিয়াস যদি আমরা রেকর্ড দেখি, এখানে বিএনপি ক্ষমতায় ছিল বা এখানে জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল, কোনো আমলে রংপুরে কোনো আমল পরিবর্তন হয়নি। তবে নির্বাচন একটি চ্যালেঞ্জ, আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছি, আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছি, বা আমরা জনগণের দ্বার প্রান্তে যাচ্ছি, প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি, দিনমজুর থেকে শুরু করে কৃষক, প্রত্যেকটা মানুষের কাছে কাছে আমরা যাচ্ছি। রংপুরের মানুষ একটি পরিবর্তন চায়, যে বিগত বছরগুলো তো যেভাবে আমরা বৈষম্য শিকার হয়েছি, আর জন্য আমাদের রংপুরের মানুষকে বৈষম্য শিকার হতে না হয়, সেই জায়গা থেকে রংপুরের মানুষ একটি পরিবর্তন চায়। তো আমরা বিশ্বাস রাখি, রংপুরের মানুষ যদি আমাদের উপর সেই বিশ্বাসটা রাখে, আমরা সেই বৈষম্য থেকে রংপুরকে বের করে নিয়ে এসে একটা রংপুর গঠনমূলক শহর আমরা রংপুরের মানুষের কাছে উপহার দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যেই আমরা রংপুর শ্যামাসুন্দর খাল নিয়ে কাজ করেছি, আমরা রংপুর তীরবর্তী আমাদের তিস্তা নদী আছে, আমরা সর্বপ্রথম গত বছরে তিস্তা গণশুনানি একটি প্রোগ্রাম করেছিলাম আমাদের দলের সেক্রেটারি জনাব আক্তার হোসেনের মাধ্যমে। তো আমরা ইতিমধ্যে বেশ কিছু কাজ হাতে নিয়েছি বা মানুষের দ্বার প্রান্তে, অর্থাৎ আপনারা জনমুখী কার্যক্রমগুলো হাতে নিয়ে তাদের সাথে মানে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন নিশ্চয়ই। আলমগীর নয়ন, আপনাকে ধন্যবাদ। সাইফুল ইসলাম, অধ্যাপক গোলাম রব্বানী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আপনাদের নির্বাচনী মাঠের যে ধ্যান ধারণা, যে আপনাদের যে পরিকল্পনা, সেগুলো আমাদের মাধ্যমে দর্শকদের জানানোর জন্য। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর 3 আসনের প্রার্থী শামসুজ্জামান শামু। শামসুজ্জামান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। ধন্যবাদ ভাই। সামনেই নির্বাচন, আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং আপনাদের বড় দল একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন এবং এখনও পর্যন্ত তারা সেই জায়গায় বহাল আছেন। সেই জায়গায় রংপুরে কোনো প্রার্থীদের মধ্যে আপনাদের মধ্যে কোনো বিরোধ আছে কিনা, এরকম তৃণমূলে কোনো বিরোধ আছে কিনা, সেই জায়গায় আপনারা কি পরিকল্পনা সাজাচ্ছেন আপনারা তাদেরকে এক করার জন্য? রংপুরে তৃণমূলের মধ্যে কোনো বিরোধ নাই। এখানে দু একজন বঞ্চিত যারা মনোনয়ন পায় নাই, তারা দু একজন সাপোর্টার সাথে থাকেই, কিন্তু সাধারণ যত নেতা কর্মী আছে সব ঐক্যবদ্ধ আছে এবং ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকবে। আর যারা এখনো বাইরে আছে তারা আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের সাথে কাজ করবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনারা আশাবাদী যে যারা সবাই এই মুহূর্তে নির্বাচনে বিভেদ ভুলে একসাথে কাজ করবে ভোটের মাঠে। কিন্তু আরেকটি বিষয়, রংপুর যেটা বলছিলাম শুরুতে, জাতীয় পার্টি একসময় সেখানে সংসদীয় আসনগুলোতে তারা অনেকবার জয়ী হয়েছে, জামাত একবার হয়তো সেখান থেকে একটা আসন থেকে জয়ী হয়েছে। বিএনপির অবস্থানটা আগামী নির্বাচনে কতটা শক্তিশালী হবে বলে মনে করছেন? আপনাদের অবস্থানটা কি হতে পারে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? জাতীয় পার্টিকে যেভাবে সাপোর্ট দিয়েছে, এখন জাতীয় পার্টিকে সাপোর্ট দেওয়ার কোনো নাই। আমি মনে করি রংপুরের, বিশেষ করে রংপুরের যে 6টা সিট আছে, সেই সকল মানুষ এবার বিএনপিকে ভোট দিলে ধানের শীষে ভোট দিবে। বিশেষ করে রংপুর 3 আসনে সাধারণ যত মানুষ আছে যারা ইতিপূর্বে জাতীয়টিকে ভোট দিয়েছিল, এখন 1 থেকে 2% জাতীয় পার্টির সাথে নেই এবং সবাই বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে। নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটি আমরা বললাম, আপনাদের একসময় জোটটা এখন আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, আপনি 3 আসনে নিজেও একজন প্রার্থী, সেই জায়গায় আপনাদের দীর্ঘ সময়ের জোট সময়ের যে সহযোগী ছিল তারা কতটা প্রভাব ফেলবে আপনার নির্বাচনী এলাকায়? আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকায় তাদের কোনো প্রভাব ফেলার কোনো সুযোগ নাই। এই কারণেই ইতিপূর্বে তারা রংপুর 3 আসনে ভোট পাইছিল 12,000, তাদের সর্বোচ্চ ভোট হচ্ছে 12,000। 12,000 থেকে আরো 5,000 বাড়তে পারে, 17,000
অপরদিকে বিএনপি ভোট পাবে এবার 3 লাখ। অর্থাৎ বিপুল ব্যবধানে আপনি জয়ের প্রত্যাশা রাখছেন। আপনাকে ধন্যবাদ শামসুজ্জামান সামু আমাদের সাথে মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে এসে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম রংপুর মহানগর বিএনপির আহ্বায়কের সাথে। এ পর্যায়ে যেমনটি বলছিলাম দর্শক, শুরুতে লক্ষ লক্ষ তরুণ কিন্তু এবার প্রথমবারের মতো ভোটের ময়দানে পা রাখছেন। তারা কিন্তু শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। আমাদের এবারের সেগমেন্ট তারুণের ভোট। এবার জেনে নেব নির্বাচনী তারুণ্যের নানা ভাবনা, তাদের প্রত্যাশার কথা। আগামী সরকার যারা আসবে, যারা মানে দেশ পরিচালনা করবে, তাদের এই বিষয়গুলো বিশেষ করে হচ্ছে কৃষি সেক্টর, শিল্প এবং হচ্ছে শিক্ষা বিশেষ নজরে রাখা উচিত। নতুন বাংলাদেশ, নতুন জেনারেশনের জেনজিদের একটা আকাঙ্ক্ষা বা জেনজিদের যেই চাহিদা, সেই ইয়েতে অনুযায়ী কাজ করবে, তাতে এরকম প্রার্থী আমরা চাই। আমরা এরকম একটা লিডার চাই যে সরাসরি আসবে ফ্রন্ট অফ ভিউতে, সে সরাসরি কাজ করে বাস্তবায়ন করে দেখাবে। যারা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রকৃতভাবেই গণমানুষের হয়ে উঠতে পারবেন, তারাই নির্বাচিত হোক। দেশের উন্নয়নের জন্য যারা সচেষ্ট থাকবে এরকমই প্রার্থী, এবং তরুণ প্রজন্মের আগায় আসতে হবে বলে আমার মনে হয়। নতুন কেউ আসুক, নতুন অনেক উন্নয়ন হোক, এবং আমাদের এই সুষ্ঠু, যেমন কিছুদিন থেকে দেখছি খুব ভালো পরিবেশ চলছে, তো চাই এভাবেই যেন চলতে থাকে। যাকে ভোট দিব সে যাতে নারীদের নিয়ে কোনো কাজ করে বা নারীদের অগ্রগতির জন্য এগিয়ে আসে। যারা তরুণ যুব সমাজ নিয়ে কাজ করবে, আমরা তাদেরকে চাচ্ছি আমাদের প্রতিনিধি হিসেবে সিলেক্ট করতে। আমি তো চাই সুষ্ঠু নির্বাচন, যেন সুষ্ঠু নির্বাচন হয়ে যার হচ্ছে যে নেতৃত্ব ভালো এবং যার জনপ্রিয়তা বেশি, সেই আসুক নেতৃত্বে, সেই আসুক সরকারে। আমরা দেখব কোন প্রার্থী কেমন তাদের অঙ্গীকারনামা দিচ্ছে, যাকে যোগ্য মনে হবে তাকেই ভোটটা দিব ইনশাআল্লাহ। সুন্দর ভালো সৎ মানুষের প্রয়োজন আমাদের রংপুরের জন্য, কারণ আমরা রংপুরবাসী দীর্ঘদিন থেকে অবহেলিত। দেশ থেকে দেশের অর্থ বিদেশে পাচার করবে না এবং দেশের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবেন, এমন প্রার্থী আমরা চাই। আজে বাজে লোক সরকার আমরা চাই না, আমার যেটা পছন্দ হবে আমরা ভালো দেখি দেবো। গরিব দুঃখীদের সবসময় খেয়াল রাখবে, এরকম প্রার্থী আমরা বেছে নেব আগামীতে। যিনি সৎ, যোগ্য, নির্ভীক প্রার্থী, আমরা আমাদের সমর্থনটা তাকেই দেব। আমাদের চাওয়া রাখলে ভালো মানুষ আসুক, আমাদের পাশে দাঁড়াক। আমরা শুনছিলাম তরুণদের ভাবনা, নানা বয়সী মানুষের ভাবনা। নির্বাচন এলে জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক, সেই সব নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, কেমন দেখছেন তৃণমূলে ভোটের নির্বাচনী আমেজ? ভোটের আড্ডায় কারা, তরুণ যারা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, তারা কি বলছেন? হিমাদ্রি, আসলে হেমন্তের হিমেল হাওয়ার সাথে শীতের যে আবেশ, তার সাথে গরম চায়ের সাথে আমরা দেখছি ভোটের যে সরগরম, সেটি একবারেই জমে উঠেছে রংপুরে। রংপুরের পথে প্রান্তরে, অলিতে গলিতে, চায়ের দোকানগুলোতে যেখানেই যাবেন সেখানেই কিন্তু এখন ভোটের আলোচনা। সব আলোচনা ছাপিয়ে যেন নির্বাচন হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। এই মুহূর্তে আমি নগরীর পার্কের মোড় এলাকায় আছি। এখানকার যে টি স্টলগুলোতে দেখেছি তরুণ ভোটাররা কিন্তু নির্বাচন নিয়েই আলোচনা করছেন, কেননা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসেছে। আমরা তাদের কাছেই জানি নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি। শুরুতে একজন নারী ভোটারের কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই, আপনি তো এবার নতুন ভোট দিবেন, আসলে এই ভোট নিয়ে আপনার উচ্ছ্বাসা কি? কেমন নির্বাচন চান, কেমন প্রার্থী চান? আচ্ছা, ধন্যবাদ। এক হচ্ছে আমরা অবশ্যই চাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটা অতি দ্রুত হোক, একটা সুষ্ঠু পরিবেশে হোক, এবং তার সাথে আবার একটা আশঙ্কাও কাজ করছে। কারণ আমরা যেটা দেখলাম যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার যে নমিনেশন ফি, এবং এখানে যে সাধারণ জনগণের পক্ষে যদি কোনো মানুষ, মানে যদি কোনো গরিব মানুষ সে যে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেখানে যদি 50,000 টাকা দিয়ে তার নমিনেশন ফি কেনাটা কিন্তু কঠিন। তাহলে সেই জায়গায় যে এটা সার্বঙ্গিকভাবে যেটা সকলের যে অংশগ্রহণমূলক যে নির্বাচনটা হওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গায় আমরা একটা ঘাটতি লক্ষ্য করছি। তো সেই জায়গায় আমি মনে নির্বাচন নিয়ে কিছুটা হতাশা আছে। আপনি তো নবীন ভোটার, আসলে এবারের ভোটটা কেমন চান? প্রার্থী কেমন হওয়া উচিত বলে মনে করেন? এবারের ভোটটা প্রার্থী চাই যেমন দেশের কাজ করবে, দেশের মানুষের সুখ দুঃখ বুঝবে, এবং যারা নতুন ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশের কাজ করবে, এবং পড়াশোনা এখন আগে থেকে উন্নতি চাই, কারণ আমাদের পড়াশোনা অনেক গ্যাপ হয়ে গেছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সৃজনশীল প্রার্থী চান। একটু আপনার কাছে জানি, নির্বাচন ঘিরে আসলে কেমন আপনাদের প্রত্যাশাটা কেমন, এবং আগামী নির্বাচন কতটা আপনাদের প্রত্যাশা প্রতিফলিত হবে? জি, ধন্যবাদ। প্রথমেই নির্বাচন কমিশনারের কাছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দাবি জানাই। তরুণ এবং নতুন ভোটার হিসাবে আমরা যে প্রতিনিধি নির্বাচন করব, সেটা যেন জনগণের কল্যাণের কাজ করে। আমার অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি, আপনিও তো নতুন ভোটার, ভোট আসলে এবার কেমন হওয়া উচিত বলে মনে হয়?
আমরা যেই নির্বাচন দেখে আসছি পূর্বে, তো সেগুলো একতরফা নির্বাচন হিসেবে মনে করতেছি আমরা। তো এইবার যে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন বলে মনে করতেছি। আর যে প্রার্থী আসবে সে যেন আমাদের শিক্ষা ব্যবস্থা এবং জাতীয় যে সংস্কৃতি আছে এগুলোতে কাজ করে যায়। অর্থাৎ নতুনভাবে নির্বাচন চান। আপনার কাছে জানি বিপ্লব পরবর্তী এবারের নির্বাচনটা কেমন দেখতে চান? আমরা আসলে এমন একটা নির্বাচন দেখতে চাই যাতে আমরা কোনো জামাতও চাই না, বিএনপিও চাই না, শিবিরও চাই না। আমরা এমন একটা মানুষকে চাই যারা আমাদের দেশের জন্য কাজ করে, আমাদের কল্যাণের জন্য কাজ করবে। মাসুদ বুঝতে পারছে তরুণ যারা আছে তারা বিভিন্ন প্রত্যাশা আছে, বিভিন্ন তারা অনেক জনপ্রতিনিধি যারা নির্বাচন করতে চায় তাদের অনেক প্রত্যাশা তাদের কাছে। মাজেদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট ছিল আজকে এই পর্যন্ত। আগামীকাল দেখা হবে।